সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ। ঈদের যাত্রায় ট্র্যাজেডি, বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত। বরিশালে হাসপাতালে আগুন, অক্সিজেন সংকটে প্রাণ গেল ২ রোগীর। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবরি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত সংবাদ। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে, এতে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার ছেড়ে যাওয়ার কিছু পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি, তবে ট্রেনের ছাদে থাকা অনেক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন। ঈদযাত্রার আনন্দে মন খারাপ করা খবর। বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ নারীসহ নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ৯ জন। সকাল ৭:৩০টার দিকে শেরপুর উপজেলার ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী শিউলি বেগম, তাইবা খাতুন ও মাইক্রোবাসের চালক রিন্টু। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটি ছনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীরা দগ্ধ হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঘাটে কোনো লঞ্চ ভিড়লেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। পাটুরিয়ার লঞ্চঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন খন্দকার, এর আগেও আপনি সারাদিনের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তের খবর একটু জানাবেন। দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল, এখন সেখানে কি পরিস্থিতি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি পাশে লঞ্চঘাটে। আসলে আজকে ঈদের আর মাত্র একদিন পরে কিন্তু ঈদ। এই ঈদ উপলক্ষে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ২১ জেলার মানুষ রয়েছে, এখানে কিন্তু তারা কিন্তু নারী টানে বাড়ি ফিরছে। আমি দেখেছি সকাল থেকে এই নরুটে কিন্তু উপচে পড়া ভিড়, বিশেষ করে লঞ্চ এবং ফেরিঘাটে কিন্তু পা ফেলানোর মতো জায়গা নাই এবং ঘাটে কিন্তু ফেরি এবং লঞ্চ না থাকার কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আমি যদি বলি এবং প্রতিটা লঞ্চে এবং ফেরিতে যে যে একটা লঞ্চ আসতেছে তার মধ্যে কিন্তু ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার বাইরে কিন্তু মানুষ পারাপার করছে এবং ফেরিতে কিন্তু যানবাহন নাই, শুধুমাত্র লোকাল যে যাত্রী রয়েছে সেই যাত্রীগুলো নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে এবং ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিআইডব্লিউটিএ ডুবুরি সহ অনেক প্রশাসনের অনেক কর্মকর্তা কিন্তু কাজ করছে। কিন্তু যাত্রী সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের কিন্তু তারা এই চাপ কিন্তু সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, এবার এই নরুটে কিন্তু ১৭টা ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে। কিন্তু আমি এখন এই যে পাটুরিয়া ঘাটে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে রয়েছি, এখন ঘাটে কিন্তু কোনো লঞ্চ নেই, অথচ হাজার হাজার মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে লঞ্চের জন্য এবং আমরা দেখেছি অনেক ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু লঞ্চে কিন্তু উঠছে, যার কারণে কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার মতো কিন্তু একটা আশঙ্কা রয়েছে। আমি সেই সাথে এখানে নৌ পুলিশ কাজ করছে, বিআইডব্লিউটিএ কাজ করছে এবং ফায়ার সার্ভিস কাজ করছে। সব কথা হচ্ছে যে যেহেতু মানুষের উপচে পড়া ভিড়, তাদের টোটালি নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এখনকার যে পাটুরিয়া জন্য যে নরুট রয়েছে, এই নরুট কিন্তু মানুষের এত পরিমাণ চাপ যে প্রশাসনের নিয়ন্ত্রণের টোটালি বাইরে। এর মূল কারণ হচ্ছে ঘাটে কোনো ফেরি নাই এবং লঞ্চ নাই, হাজার হাজার মানুষ এখানে রয়েছে, প্রশাসন অল্প কয়েকজন এবং নিয়ন্ত্রণ করতে টোটালি ব্যর্থ। এবং আমি দেখছি যে লঞ্চ গুলোতে বিশেষ করে ১৪৫ জন ১৫০ জন মানুষ কিন্তু
ধারণ ক্ষমতা, সেখানে লঞ্চে যাত্রী নেওয়া হচ্ছে 350 থেকে 400 500, একদম জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনাকে ধন্যবাদ সুজন খন্দকার। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটের খবর জানাচ্ছিলেন এতক্ষণ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিবা হোসেন বলেছেন, সরকার সঠিক ব্যবস্থাপনা নেওয়ায় সড়ক, রেল ও নৌপথে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। আজ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে কথা বলেছেন তিনি। মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক পরিশ্রম করার ফলে প্রত্যেকটা পথেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যাত্রীরা, এবং এখন পর্যন্ত আমরা সাকসেসফুল হয়েছি। আগামীকালের দিনটা যদি মোটামুটি আল্লাহ ভালোভাবে পার করেন আপনাদের সহযোগিতায়, তাহলে মনে হয় এবারের ঈদযাত্রাটা ভালো হবে। ফিরতি পথে আমরা আবার নতুনভাবে আমরা আবার সার্বক্ষণিক মনিটরিং করব। সান্তাহারের নীলসাগর এক্সপ্রেসের বগিচ্যুতির ঘটনায় ঢাকার কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি সেটি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাজিদা সুইটির সঙ্গে। সাজিদা সুইটি, কমলাপুরের পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো আপনার মাধ্যমে, কেননা উত্তরাঞ্চলের দিকে তো রেল চলাচল বন্ধ যতটুকু আমরা জানি। আসলে কমলাপুরে কি পরিস্থিতি বিরাজ করছে? বাবলি, আমাদের দর্শকরা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে চিলাহাটিগামী যে নীলসাগর এক্সপ্রেস, সেখানে যে বগিচ্যুতির ঘটনা, স্বাভাবিকভাবেই ওটা নিয়ে সবাই খুব শঙ্কায় আছে। জানি না কতজন আহত হয়েছেন বা উদ্ধার প্রক্রিয়াটা কত দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, সেই প্রভাব এখানে একটুখানি তো অবশ্যই পড়েছে। এখানে যাত্রীদের মধ্যে একটু অস্থিরতা, টুকটাক আমরা কথাবার্তা বলে জানতে পারছি যে তাদের ট্রেনটা ঠিকমতো ছাড়বে কিনা, পৌঁছাবে কিনা, এটা নিয়ে তারা টেনশন করছেন এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত এখানে আনুষ্ঠানিকভাবে যে সামনের চিলাহাটিগামী বা ওই দিকের রুটের, উত্তরবঙ্গ রুটের যে ট্রেনগুলো, সেগুলো আনুষ্ঠানিকভাবে এখনই যেগুলো ছাড়বে বা ঘণ্টাখানেক পরে যেগুলো ছাড়বে, ওভাবে করে তাদেরকে বলে দেওয়া হয় নাই নির্দিষ্ট করে যে ছাড়বে না, এই ধরনের কথা। এখনও পর্যন্ত সেই প্রস্তুতিই চলছে যে ট্রেনগুলো যাতে সময় মতো ছাড়া যায়, কারণ চিলাহাটি পর্যন্ত ঢাকা থেকে যেতে যে কয়েক ঘন্টা সময় লাগে, এর মধ্যে উদ্ধার কাজ হয়তো বা তৎপরতা যদি ঠিকভাবে চালু রাখা যায়, তাহলে হয়তো বা সেই রাস্তা, সেই রুটটা ঠিকভাবে কাজ চলার মতো তৈরি করা যাবে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এখানে যাত্রীরা উঠছেন। এর মধ্যে এটি 4:15 ছাড়ার কথা। এটি হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস, সময় দেওয়া আছে 4:15 এবং প্রস্তুতি রাখা হচ্ছে সময় মতো ছাড়ার। এরপরেই 4:30 4:30 সুবর্ণ এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে, যমুনা এক্সপ্রেস ছেড়ে যাবে 4:45, চিলাহাটি এক্সপ্রেস ছেড়ে যাবে 5টায়। তারপর 5টায় চিলাহাটি এক্সপ্রেস ছাড়ার পরে নারায়ণগঞ্জ কমিউটার সেটি 5:05 ছাড়ার কথা। তিতাস কমিউটার আখাউড়াগামী সেটি যাবে হচ্ছে 5:45। তারপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জগামী সেটি যাবে 6:15। এখনো পর্যন্ত এখানে সুনির্দিষ্ট করে দেয়া আছে, এখনো পর্যন্ত বাতিল বা পোস্টপোন করা হবে কিনা, দেরিতে ছাড়বে কিনা, এই ধরনের কোনো কিছু জানানো নাই। তবে এখানকার যাত্রীরা আশা করছেন বা তাদেরকে অতটুকু এখানে আনঅফিসিয়ালি বলা হয়েছে যে যেহেতু উত্তরবঙ্গের গন্তব্যগুলোতে যেতে ঢাকা থেকে কয়েক ঘন্টার সময় হাতে থাকবে, যেতে যেতে যে সময়টুকু পাওয়া যাবে সেটাতে হয়তো উদ্ধার তৎপরতা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং ট্রেনগুলোর যে শিডিউল বিপর্যয়ের যে একটা বড় ধরনের শঙ্কা অনেকে করছেন, সেটি হয়তো বা নাও ঘটতে পারে। ঈদের যাত্রা হয়তো বা একটু ভালোভাবেই তারা যেতে পারবেন। আমরা জানি যে গার্মেন্টস কারখানাগুলো থেকে আজকে যারা বাড়িতে যাবেন তাদের চাপটায় কমলাপুর স্টেশনে একটি বড় চাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই প্রয়োজনে আবারও যুক্ত হব। দর্শক, সহকর্মী সাজিদা সুইটি কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। নরসিংদীর পলাশে নিজ নিজ বাড়িতে আত্মহত্যা 2 বন্ধুর। স্বাগত আবারও। গতরাতে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিসিন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ডের কারণে অক্সিজেন সংকটে 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতরা হলেন বরিশাল সদরের আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালীর আতাউর রহমান কাজী। স্বজনরা অভিযোগ করেন, আগুন লাগার পর অক্সিজেনের লাইন বন্ধ করায় ওই 2 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে 2 আনসার সদস্য আহত হন। ফায়ার সার্ভিস জানায় তাদের 3টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুই বাড়ি থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাগপাড়া আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরীফ। পুলিশ জানায় মিম বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহে পচন ধরায় কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একই মহল্লার আরেক যুবক শেখ শরীফের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আবারও। এবারে আবহাওয়ার খবর। আগামী 19-20 মার্চ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 21 ও 22 মার্চ রাজধানী সহ উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানান, ঢাকা সহ উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। বৃষ্টির স্থায়িত্বকাল হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। কিছু স্থানে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 ও 22 মার্চ থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে, তবে কম। আপাতত কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আগামী 19 ও 20 তারিখ এই 2 দিন বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ের যে বৃষ্টিপাতটা, সেই বৃষ্টিপাতটা মূলত আপনার 30 মিনিট থেকে মোটামুটি 1 ঘন্টা এই সময়ের মতো হয়ে থাকে। জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ছাগল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার ও প্রাণী সম্পদ দপ্তরের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাট সদরের 250 পরিবারকে সম্প্রতি 2টি করে ছাগল দেওয়া হয়। উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান তুষার এন্টারপ্রাইজ এই ছাগল বিতরণ করে। কমপক্ষে 8 কেজি ওজনের সুস্থ ছাগল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে 4 থেকে 6 কেজি ওজনের ছোট ছাগল। আবার অসুস্থ ছাগল দেওয়ার অভিযোগের মধ্যে এক পরিবারের ছাগল মারাও গেছে। পাশাপাশি শেড নির্মাণের টিন ও খাদ্যসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে নিম্নমানের। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।